আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এখন রয়েছে দেশের জ্বালানি ও ভোজ্য তেলের আমদানি এবং সরবরাহ পরিস্থিতি ও ব্যবসা বাণিজ্য নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত। জি, আমরা একটু ভোজ্য তেল নিয়ে শুরু করতে চাচ্ছি। দীর্ঘদিন ধরে আসলে জ্বালানি তেল নিয়ে একটা সংকট কিন্তু তৈরি হয়ে আছে এবং নতুন করে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে ভোজ্য তেলের সংকট। এই মুহূর্তে কি আসলেই ভোজ্য তেলের সংকট রয়েছে? আপনার মন্তব্য কি? দেশে বর্তমানে একটি অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে, যেহেতু মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা বাংলাদেশকে ফেস করতে হচ্ছে। বিশেষ করে জ্বালানি তেল এবং অন্যান্য যে কমোডিটি আইটেমগুলি আছে, ভোজ্য তেল বলুন বা আদার্স যে জিনিসগুলি ইম্পোর্টের উপর আমরা আমাদের বাজার ব্যবস্থাগুলি নির্ভর করে, সেখানেও কিছু কিছু সমস্যা হচ্ছে। আপনি যেখানে পার্টিকুলারলি ভোজ্য তেলের কথা বলেছেন, ভোজ্য তেলের ব্যাপারে আমাদের কাছে যে খবরটুকু আছে, ভোজ্য তেলের এই মুহূর্তে কোনো সংকট হওয়ার কথা না। তাহলে কি বলতে পারি এটা আসলে মজুতদারদের কারসাজি বা কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কিনা? আমি একটু আপনাকে বলি, ভোজ্য তেলের টোটাল আমাদের এখানে যে বাজার ব্যবস্থাপনা আছে সে বিষয়টা একটু জানা দরকার আছে। জি, ভোজ্য তেলটাকে বাজার ব্যবস্থাপনা মধ্যে যারা জড়িত আছেন, বিশেষ করে 4 থেকে 5টি বড় বড় কোম্পানি আছে যাদেরকে আমরা রিফাইনারি বলি। ওরা ভোজ্য তেলকে ক্রুড ফর্মে এনে রিফাইন করে বাজারজাত করে থাকে। জি। এখন আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে, অবশ্যই এখানে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে ভোজ্য তেল বা অন্যান্য যে কমোডিটি আইটেমগুলি আমরা বাজারে সবসময় আমরা ব্যবহার করে থাকি, এগুলি কিন্তু একটা চলমান প্রক্রিয়া। এগুলি সবসময় জাহাজে করে, যেগুলি বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয় সেগুলি আসা যাওয়া করে। বর্তমানে বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জাহাজের দাম বেড়ে গেছে। জাহাজের যেরকম ফ্রেট কস্ট আগে ছিল সেটা কিন্তু এটা অনেক বেড়ে গেছে। এখন যে সমস্যাটা এখানে দাঁড়িয়েছে, এখন এই বিষয়গুলি তো আমাদের বাণিজ্য মন্ত্রণালয়কে সবসময় একটি মনিটরিং এ রাখা উচিত এবং আমাদের যে 4-5টি রিফাইনারি আছে ওনাদের সাথে সার্বক্ষণিক একটা যোগাযোগ থাকা উচিত। কেননা যদি অ্যাজ ফর এক্সাম্পল যদি $100 যদি আগে কোনো ভোজ্য তেলের ক্যারিং কস্ট থাকতো, সেটা যদি এখন $150-200 হয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি দামটা বাড়বে। এটা হচ্ছে স্বাভাবিক কথা। দেখেন, এই বিষয়টা কে জানবে? এটা একমাত্র বাণিজ্য মন্ত্রণালয়, ট্যারিফ কমিশন বা অন্যান্য যে আনুষঙ্গিক ডিপার্টমেন্টগুলি আছে ওনাদের জানার কথা, এবং এনবিআর। এখন যে বিষয়গুলি হচ্ছে, হয়তো কালকে বাজারে বেজে গেছে। এখন এই যে ভোজ্য তেলের বাজারজাতগুলি করা হয়, এখানে আমাদের যারা রিফাইনারি আছে ওনাদের কাছ থেকে কিছু মিডলম্যান আছে, 2-3টা লেয়ার আছে, যেমন পাইকারি ব্যবসায়ীরা আছেন, ডিলাররা আছেন, তারপরে খুচরা বিক্রেতারা আছেন। খুচরা বিক্রেতাদের কাছ থেকে আমাদের ভোক্তাদেরকে গ্রহণ করতে হয়। তাহলে এই জায়গায় কে যে সুযোগটা নিচ্ছে, এই টোটাল বিষয়টাকে মনিটর করার দায়িত্ব হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় আদৌ এই কাজগুলি করার জন্য ক্যাপেবল কিনা সেটা আমার কাছে সন্দেহ আছে। দীর্ঘদিন থেকে আমরা এই বিষয়গুলি বলে আসছি। আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভোজ্য তেলের যে বিষয়টা, বাংলাদেশের টোটাল ভোজ্য তেলের প্রয়োজন কত হয়? 24 থেকে 25 লক্ষ টন। বেশিরভাগই আমদানি নির্ভর। আসলে আমরা জানি 80 থেকে 90% মতো প্রায় আমদানি নির্ভর। জি জি। এখন যে বিষয়টা এখানে দরকার, সেখানে দেখুন টোটাল ভোজ্য তেলের যে কনজাম্পশন আছে তার মধ্যে 90% আমরা ডিপেন্ড করি ইম্পোর্টের উপরে। আমাদের 10% লোকালি প্রোডাকশন হয়। তাহলে পরে এই বিষয়গুলির একটা চুলচারে বিশ্লেষণ আমাদের বাণিজ্য মন্ত্রণালয় বা ট্যারিফ কমিশন বা আমাদের ফিনান্স মিনিস্ট্রি সবার কাছে থাকা উচিত। যখন এই ধরনের কোনো সমস্যা ক্রিয়েট হবে, তখন যারা এই বিজনেসগুলোর সাথে যারা জড়িত আছেন ওনাদের সাথে বসে কি কি করলে পরে আমাদের ভোক্তারা খুব সুলভ মূল্যে এই আইটেমগুলি পেতে পারে, সেই ব্যবস্থাটা গ্রহণ করতে হবে, সিদ্ধান্তটা নিতে হবে। কিন্তু দুঃখজনক হচ্ছে এই ধরনের সিদ্ধান্তগুলি গ্রহণ করা হয় যখন কিন্তু যেই সিদ্ধান্ত গ্রহণ করার পরে ভোক্তারা যে সুবিধা পাওয়ার কথা ছিল সেই সুবিধাটা কিন্তু তখন ওরা পায় না। এটা হচ্ছে আমাদের মূল সমস্যা, আমাদের যেটাকে আমরা মোটা দাগে যেটা বলি আমলাতান্ত্রিক জটিলতা। তো এই বিষয়গুলিকে আধুনিক করার জন্য আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি, আমাদের যে কমোডিটি আইটেমগুলি আছে, যে আইটেমগুলি 14-15টা আইটেম আছে যেগুলি আমরা সবসময় ইউজ করে থাকি, এগুলি বাণিজ্য মন্ত্রণালয়ে আন্ডারে না রেখে কনজিউমার অ্যাফেয়ার্স মিনিস্ট্রি নামে, যেটা আশেপাশের অনেক দেশে বিশেষ করে ভারতে
আজকে থেকে 15-20 বছর আগের থেকে ওরা এরকম একটা মিনিস্ট্রি করে ফেলেছে। ইন্দোনেশিয়াতে এই বিষয়গুলোকে ওরা কিভাবে হ্যান্ডেল করছে বা অন্যান্য দেশে কিভাবে হ্যান্ডেল করছে, তা সেই বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে যদি এরকম কোনো সিস্টেম আমরা ডেভেলপ করতে পারতাম, হয়তো আজকের এই যে সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করছি সেটার প্রয়োজন ছিল। তবে এক্ষেত্রে একটা বিষয় যদি একটু বলি যে গতকালই হচ্ছে সিলেটে একটা অনুষ্ঠানে কিন্তু বাণিজ্য মন্ত্রীর একটা স্টেটমেন্ট যেটা আমরা দেখেছি, সেটা হচ্ছে যে বাজার মনিটরিং এর বিষয়ে কিন্তু তিনি হস্তক্ষেপ বা আলাদা করে একটা পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন এবং তার যে বক্তব্য সেটা যদি আমি একটু এখানে উল্লেখ করি, সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের সংস্কৃতি আসলে দূর করা হবে। তো এই ধরনের সংস্কৃতি যদি দূর করা হয় বা এই সিন্ডিকেট প্রথাকে যদি দূর করতে হয়, সেক্ষেত্রে আসলে এই মুহূর্তে কোন ধরনের পদক্ষেপ নিয়ে আগানো উচিত? এখন বিষয়টা হচ্ছে বাণিজ্য মন্ত্রী মহোদয় একজন প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। এখন সমস্যাটা যেটা হচ্ছে, সিন্ডিকেট কি? সিন্ডিকেট যে শব্দটা, এটা আমি শ্রদ্ধার সাথে মিডিয়াকে বলবো, এটা একটা ক্রিয়েটেড শব্দ। সিন্ডিকেট বলতে পৃথিবীতে কিছু নেই। এখন কয়েকজন ব্যবসায়ী মিলে হয়তো একটা ব্যবসা পরিচালনা করে থাকে, ওটাকে আপনি সিন্ডিকেট বলতে পারেন না। সরকার হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকার। অতীতেও আমরা দেখেছি, যখন কোনো কিছু এরকম ধরনের ঘটনা ঘটেছে, আমাদের মিডিয়া ভাইরা যখন এটা তুলে এনেছে, তখন সরকারের পক্ষ থেকে সিন্ডিকেটের কথাটা উঠে এসছে। সিন্ডিকেটের মাধ্যমে সিন্ডিকেট খতম করা, সিন্ডিকেটকে শেষ করে দিতে হবে, সিন্ডিকেট এটা করছে, এটা হচ্ছে একটা বায়বীয় কথা। এটা নিজের দায়িত্ব এড়ানোর জন্য নিজের যে বাণিজ্য মন্ত্রণালয় মহোদয়কে আমি অনুরোধ করব, উনিও আমাদের ব্যবসায়ী বন্ধু, ওনার উচিত ওনার মন্ত্রণালয়ের যেই উইংস গুলি আছে এই সমস্ত বিষয়গুলি দেখার জন্য। আমি পরিষ্কার আপনাকে বলতে পারি, অত সময় কম বলে আমি বলতেছি না, বিষয়গুলি হচ্ছে ওখানে যত সব যে সিস্টেমগুলি আমরা ফলো করছি, আমরা যে সমস্ত সিস্টেমগুলোকে আমরা ফলো করে বাণিজ্য মন্ত্রণালয়কে নিয়ন্ত্রণ করা হচ্ছে, ওগুলো অত্যন্ত সেকেন্ডারি। এই ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা দিয়ে, এই ধরনের সিস্টেম দিয়ে বাণিজ্য মন্ত্রণালয় পরিচালনা করা যায় না। আপনি যেহেতু বলেছেন এই যে সিন্ডিকেটটা আসলে একটা বায়বীয় একটা ওয়ার্ড যেটা বলেছেন, তো আমি যদি সেই কথাটাই ধরে বলি, সেক্ষেত্রে কি আসলে দুই পক্ষের একটা সমঝোতা থাকে এই সাধারণ জনগণের আসলে এই ভোগান্তির জন্য? এটার সাথে আমি খুব একটা দ্বিমত পোষণ আপনাকে করব না, কেন আপনাকে তো বললাম, যদি ভোজ্যতেলকে যদি আমি আইটেম হিসেবে, আরো অনেক ধরনের পণ্য আছে যেগুলো সাধারণ মানুষরা গ্রহণ করে থাকে। ভোজ্যতেলটা বাংলাদেশে কন্ট্রোল করে বা ব্যবসার সাথে যারা জড়িত বা এই রিফাইনারিগুলিতে যারা ইনভেস্ট করেছে, আমাদের সবাই পরিচিত 5 থেকে 7টা কোম্পানি আছে এখানে। সবচাইতে বাজারে রেগুলার থাকে 5টা কোম্পানি। ওনারা কি ধরনের ইনভেস্ট করেছে, ওনাদের কি ধরনের ব্যাংক ইন্টারেস্ট দিতে হচ্ছে, এই পণ্যগুলি খালাস করার জন্য এনবিআর বা কাস্টমসে ওনাদের কি ধরনের হয়রানির সম্মুখীন হতে হচ্ছে, কখন ওনারা জাহাজীকরণ করলে পরে কখন জাহাজটা এসে চট্টগ্রাম বন্দরে খালাস করে, সব বিষয়গুলোকে নিয়ে ইন্টিগ্রেটেড একটা আলোচনা করা উচিত, ওনাদের কাছে জিজ্ঞেস করা উচিত আপনারা কি কি বিষয়গুলো ফেস করেন। আপনাদেরকে যদি সুলভ মূল্যে এই বিষয়গুলোকে যদি বাজারজাত করতে হয়, তাহলে কি কি হেল্প সরকারের পক্ষ থেকে আপনাদের প্রয়োজন। আমার মনে হয় না আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের আগেও যারা ছিলেন, বর্তমানে যারা আছেন, মন্ত্রী মহোদয় হয়তো সিলেটে বসে বক্তব্যটা দিয়েছেন, ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, ওনার সচিব যিনি আছেন, ওনার জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, সেই হতে ছিল গত কয়েকদিন আগে আপনার সড়ক পরিবহন মন্ত্রণালয়, মনে হয়েছিল সে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়, ওনাকে এনে বসে দেওয়া হচ্ছে এখানে। উনি জানবে কিভাবে? এটার জন্য টোটালি ইন্টিগ্রেটেড একটা সিস্টেম ডেভেলপ করতে হবে। সেটা কিন্তু আমাদের আমলাতান্ত্রিক সিস্টেমের মধ্যে নেই। সরকার এসছে, সরকার গিয়েছে, সরকার আরো আসবে, কিন্তু আমাদের এই সিস্টেমগুলোকে কেউ কোনোদিন হাত দেয় না। প্রবলেম হচ্ছে ওই জায়গায়। আমি বর্তমানে আমাদের নতুন গভর্নমেন্ট এসছে, 2 মাস এখনো পুরো হয়নি। আমাদের সবচাইতে চৌকুশ ব্যক্তি যিনি আমাদের প্রধানমন্ত্রী মহোদয় দায়িত্ব নিয়েছেন, উনি আমাদের অনেক কিছু আশার বাণী শুনিয়েছেন। আমরা চিন্তা করব, উনি যদি আল্লাহর রহমতে সবকিছু যদি ফুলফিল করতে পারে, হয়তো সুন্দর একটা ব্যবস্থাপনা উনি আমাদেরকে উপহার দিতে পারেন। আপনি যে সিস্টেমটার কথা বলেছেন, যে আসলে সিস্টেমে কেউ হাত দিচ্ছে না, বিভিন্নভাবে কথা বলছেন, সভা সেমিনারে সবকিছুই বলছেন, বা ব্যবসায়ী মহল এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদের সবাই আসলে এই বিষয়গুলো জানেন। তো আসলে যে সিস্টেমটার কথা বললেন, সেই সিস্টেমটা কি হওয়া উচিত, মানে কোন বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত? সিস্টেমটা বলার জন্য আমাদের বক্তব্যটা হচ্ছে অত্যন্ত পরিষ্কার। আমাদের করে কি, এই সিস্টেমগুলোকে অ্যাডপ্ট করার জন্য, এই সিস্টেমগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের মাঝে মধ্যে দেখি কি, আমি নামগুলি বলছি না, এইটা শেখার জন্য, ওটা দেখার জন্য বিদেশের ডেলিগেশন পাঠানো হয়। কাকে পাঠানো হয়? আমাদের সেই আমলাতান্ত্রিক
জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, সচিব মহোদয়কে, ইভেন কি মাঝে মাঝে মন্ত্রীরাও গিয়েছে, আগে দেখেছি। এগুলো কোনো কিছু দরকার নাই। আজকালকার দুনিয়ায় আপনি ওয়েবসাইট কে আপনি যদি ঘাটাঘাটি করেন, আপনি ওইখান থেকে সবগুলো কোন সিস্টেম, ভিয়েতনাম কিভাবে চলছে, মালয়েশিয়া কিভাবে চলছে, বা শ্রীলঙ্কা কিভাবে চলছে, ওগুলো কিন্তু বের করে নিয়ে আসা যায়। এখন যে বিষয়টা হচ্ছে সিস্টেমের কথা বলছেন, এই সিস্টেম গুলোকে ওনারা যদি এগুলো, এই সিস্টেম ব্যবহার করে যদি প্রবলেম গুলো সলভ করতে পারে, আমরা কেন পারবো না? এটা কিন্তু করবে না। মন্ত্রী মহোদয় তো বলে দিয়েছেন, কাজটা করবে কে? কাজটা করবে সেই সাইকেলের গত 50 বছর, 54 বছরের, 57 বছরের পুরানো, 100 বছরের পুরানো সেই আমলাতান্ত্রিক সিস্টেম। ওটা কিন্তু হাত দেওয়া যাবে না, ওটা হাত দেওয়া যাবে না। ওখানে হাত দিতে গেলে পরে আমাদের মন্ত্রী মহোদয় বলে না, ওটা হাত দেওয়া যাবে না, এটা আমাদের ব্রড কেসে। এই যদি হয়, এই যদি মেন্টালিটি হয়, আমাদের নতুন গভর্নমেন্টের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যদি নতুন বাংলাদেশ চান, যেটা ওনাদের স্লোগানে ছিল আমাদের বর্তমান গভর্নমেন্টের, সেটাকে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, এই সিস্টেম গুলোকে সবগুলোকে বস্তাবন্দি করে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে। এই সিস্টেম দিয়ে আপনার আজকে 2026-এর বাংলাদেশকে আপনি চালাতে পারবেন না। এটা হচ্ছে মূল কথা। সব সমস্যার সমাধান কিন্তু ওই জায়গায়। কিন্তু আপনারা যে আসলে এই যে আমলাতান্ত্রিক যে জটিলতার কথা বলছেন, যে আসলে একজন ব্যবসায়ী হিসেবে এই জায়গাতে তো আপনাদেরও এগিয়ে আসা উচিত, সাধারণ জনগণের জন্য বা দেশের জন্য সেই পরিবর্তনের জন্য তো আপনাদেরও এগিয়ে আসা উচিত। যে আপনারা সেখান থেকে এগিয়ে আসছেন না কেন? আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। একটা সময় হয়েছে বিরতি নেওয়ার, বিরতির পরে অবশ্যই এই বিষয়টা নিয়ে কথা বলবো। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, ততক্ষণ সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে জ্বালানি ও ভোজ্য তেলের আমদানি এবং সরবরাহ পরিস্থিতি ও ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলছিলাম চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ এর সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি। জি, আমি একটু আরেকটা প্রসঙ্গ নিয়ে আসতে চাচ্ছিলাম যে বিরতির আগে আপনি বলছিলেন যে এই যে সিস্টেমটা, সেটা আসলে আমলাতান্ত্রিক একটা জটিলতা বলে আপনি আখ্যায়িত করেছেন। তো সেখানে যদি আমি বলি যে আপনি যেহেতু একজন ব্যবসায়ী, তো আপনাকে টেনেই যদি আমি একটু বলি যে এই যে ব্যবসায়ী হিসেবে আপনাদেরও তো হচ্ছে কিছু দায় থাকে, তো সেই জায়গা থেকে আপনারাই বা এগিয়ে আসছেন না কেন? এই যে সংকটকালীন সময় পরিবর্তন বলেন বা সিস্টেম ব্রেক বলেন, এই যে সংকটকালীন সময়ে যে আপনাদের যে আসলে একটা দায়িত্ব থাকে, অতি মুনাফার যে বিষয়টা থাকে, সেখান থেকে আপনারা কেন একটু সংযত হচ্ছেন না? আপনার সাথে আমি দ্বিমত পোষণ না করে বলছি, আমাদের অবশ্যই কিছুটা দায়িত্ব আছে, কিন্তু সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আমাদের কাছে নেই। এটা মূল কারণটা হচ্ছে দর্শক, আমরা আমাদের অতিথির জন্য অপেক্ষা করছি। দর্শক, আপনারা দেখছেন যে আসলে টেকনিক্যাল কারণে এই মুহূর্তে আমরা আমাদের অতিথির সঙ্গে যুক্ত হতে পারছি না। আপনারা শুনছিলেন জ্বালানি ও ভোজ্য তেলের আমদানি এবং সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনা শুনছিলেন, এবং এ বিষয়ে আমরা আমাদের যিনি অতিথি ছিলেন তার বক্তব্য শুনছিলেন এবং বিভিন্ন এক্সপ্লেনেশন কিন্তু শুনছিলেন। এবং তিনি এখানে যেমনটা বলেছেন যে আসলে এই যে বিভিন্ন সময় সংকটকালীন সময়ে সাধারণ জনগণ যে ভোগান্তিতে পড়েন, তো সেই জায়গা থেকে কিন্তু সরকারের সাথে সাথে ব্যবসায়ীদেরও হচ্ছে একটা দায় থাকে, সেই জায়গা থেকে কথা বলছিলেন। আমরা আবারও আমাদের অতিথির সঙ্গে যুক্ত হচ্ছে। জি, আমরা যে বিষয়টা নিয়ে আসছিলাম, এখানে আমাদের যে দায়িত্ব নেই সেটা আমি বলবো না। এখন যে বিষয়টা হচ্ছে, আমাদের কি কি লেয়ার গুলি আছে আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, প্রথম দেখতে হবে ওই জায়গায়। আর ব্যবসায়ীদের কাছে কোনো ম্যাজিস্ট্রেসি কোনো পাওয়ার নেই। ম্যাজিস্ট্রেসি পাওয়ার, নীতি নির্ধারণী পর্যায়ে যত ইস্যুগুলি আছে সবগুলো কিন্তু সরকারের হাতে, এবং মন্ত্রণালয় এবং অন্যান্য যে সরকারি ডিপার্টমেন্টগুলি আছে ওনাদের হাতে। অবশ্যই আমরা যেটা বলতে চেষ্টা করেছি, আমরা সবসময় সরকারকে একটা পরামর্শ দিয়েছিলাম, যেহেতু আমার দীর্ঘদিন ইন্ডিয়ার একটা অভিজ্ঞতা আছে, দীর্ঘদিন আমি ব্যবসায়ী সংগঠনগুলির সাথে জড়িত আছি, সরকারের অনেক সভাগুলিতে অ্যাটেন্ড করার সুযোগ হয়েছে। সেটা হচ্ছে এরকম, যেমন ধরুন একটা আইটেম যদি একটা যে রিফাইনারির পক্ষ থেকে যদি এটা বাজারে আসা হয়, তার আগে কিন্তু কয়েকটা লেয়ার থাকে, সেই লেয়ারগুলির কথা আমি একটু করে উল্লেখ করি। এখন যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, এই লেয়ারগুলিকে যদি আমরা সঠিকভাবে
আমরা যদি মনিটরিং করতে পারি, তাহলে পরে হয়তো এইসব কিছু কাজ আছে যেগুলির ব্যাপারে আমরা ব্যবসায়ীগুলা আমাদের একটা অবদান রাখার একটা সুযোগ আছে। এখানে কিন্তু অনেক সময় দেখা যায় কি কয়েকটা লেয়ার আছে, এখানে ডিলার আছে, পাইকার আছে, খুচরা আছে এবং আরো অন্যান্য যে ডিউ ব্যবসায়ী আছে একটা, সেটা এগুলির ব্যাপারে কিন্তু সরকারকে আমরা চুলচেরা মানে বিশ্লেষণ করে বলেছি এইসব লেয়ারগুলোকে যদি আমরা কমিয়ে আনতে পারি, তাহলে হয়তো আমাদের যে এই যে মূল্যবৃদ্ধির যে কারণগুলি ঘটে পদে পদে, সেগুলো কিন্তু থাকবে না। এই বিষয়গুলো নিয়ে সরকারের শুনেছে, এসেছে, আমরা বলেছি। আজ পর্যন্ত আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, কোনো ধরনের কোনো কাজ, কোনো অ্যাকশন কিন্তু নেওয়া হয়নি। সরকারের পক্ষ থেকে কাজ হয় কি, মন্ত্রণালয় থেকে ডিসি অফিসকে বলা হয় বা অন্যান্য যে লেয়ারগুলি আছে ওদেরকে বলা হয়, ওনারা শুনেছেন, কিছু করার কিন্তু নেই এবং করা হয়নি। এটা যদি করা হয়, এখানে যদি একটা চুলচারা বিশ্লেষণ যদি এখানে করা হয় বা এই কাজগুলিকে নিয়ে যদি কোনো একটা অ্যাক্টিভ কোনো একটা যদি পদক্ষেপ গ্রহণ করা হয়, তাহলে হয়তো আমরা এই সমস্ত বিষয়গুলি থেকে বেরিয়ে আসতে পারবো। আরেকটা বিষয় আপনি ব্যবসায়ীদেরকে দোষারোপ করেছেন, অবশ্যই আমাদের কিছু ব্যবসায়ী অতি লোভের আশায় এটা এই দোষগুলির সাথে জড়িত আছে। আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার, দেশে আইন আছে, এরকম যদি কেউ চিহ্নিত হয়ে থাকে, কেউ যদি এরকম ভাবে অনৈতিক ভাবে ফায়দা লোটার জন্য চেষ্টা করে, অবশ্যই দেশের আইন অনুযায়ী ওদের বিচার হওয়া উচিত। এই ব্যাপারে কিন্তু আমরা ওনাদের পক্ষে কোনোদিন থাকবো না। জি, আপনার সাথে আমিও একমত যে আসলে অতি মুনাফাকারী হচ্ছে এই শনাক্ত করে তাদেরকে চিহ্নিত করে সেই ধরনের ব্যবস্থা নেওয়া উচিত। আসবো একটু জ্বালানি তেলের সংকট নিয়ে, এবং আমরা দীর্ঘদিন ধরে কিন্তু এই জ্বালানি তেল নিয়ে একটা সংকট চলছে, কিন্তু আমরা এটাও জানি যে প্রতিদিনই কিন্তু জ্বালানি তেলের জাহাজ ভিড়ছে। তো সেই জায়গা থেকে তারপরে অত সংকট কেন? এটা বিষয়টা হচ্ছে অত্যন্ত পরিষ্কার। এটা জ্বালানি সংকটটা হওয়ার মূল কারণটা হচ্ছে যেহেতু আমাদের যে বর্তমান বিশ্বের চলমান যে যুদ্ধটা আছে সেটা মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। আর আপনি জানেন আপা, আমাদের বাংলাদেশের জ্বালানির যে সরবরাহ সেটার এক্সট্রাকশন অলমোস্ট 80% আমরা ডিপেন্ডেন্ট অন মধ্যপ্রাচ্যের আশেপাশের হরমুজ প্রণালী দিয়ে যেসব দেশগুলি জ্বালানি সরবরাহ করতে গেলে ওনাদের উপরে। তো বাকি যেই কনফ্লিক্টটা আছে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না, সেটা আপনারা সবাই জানেন। এখন যে মূল ঘটনাটা হয়েছে, এখানে গত 28 তারিখ ফেব্রুয়ারি 28 তারিখ থেকে যখন যুদ্ধটা শুরু হলো, তার আগের থেকে কিন্তু এই যুদ্ধ যে হবে এরকম একটা কিন্তু জি, আমরা আমাদের আসলে শেষ করতে হবে, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন বিষয়টা হচ্ছে আমাদের জ্বালানি মন্ত্রণালয়, আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের জ্বালানি মন্ত্রণালয়ের এরকম কোন স্মার্ট কোন সিস্টেম জ্বালানি মন্ত্রণালয় ডেভেলপ করেনি বলে এই ধরনের সংকটগুলি মোকাবেলা কিভাবে সুন্দরভাবে করা যায় সেটা করতে পারেনি, যার কারণে গিয়ে সরকারের বদনামি হচ্ছে, জনগণ কষ্ট পাচ্ছে। এটা হচ্ছে মূল কথা। আর বাকি যে বিষয়টা যখন বিশ্বব্যাপী যেটা চলছে এটা আমাদের হাতে নেই। এটা আমরাও আশা করছি যে আসলে এই যে নতুন সরকার তারা এই সংকট মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ অবশ্যই নেবেন। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। জি দর্শক, এতক্ষণ দেশের জ্বালানি ও ভোজ্য তেলের আমদানি এবং সরবরাহ পরিস্থিতি ও ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলছিলাম চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ। নিচ্ছে একটা বিরতি, 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21 বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সঙ্গেই থাকুন।